एवरीवन वेलकम टू संगी साथी पाठशाला। आज के আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024 সাবজেক্ট ইভিএস বা সিপিএস 4 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 3 শুরু করেছিলাম পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম রচনার নীতিসমূহ, যার 3টি পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা এর চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এখানে আমরা গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উল্লেখ করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন রয়েছে প্রস্তুতিকালীন মূল্যায়নের 5টি নির্দেশক উল্লেখ করো। প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য 5টি নির্দেশক নির্দিষ্ট করা হয়েছে। এগুলি হলো অংশগ্রহণ, 2 প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ, 3 ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, 4 সহানুভূতি ও সহযোগিতা এবং 5 নান্দনিকতা ও সৃষ্টিশীলতা। পরের প্রশ্ন প্রস্তুতিকালীন মূল্যায়নের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এগুলো তোমাদের 2 নম্বর ও 7 নম্বরের পাঠ প্রশ্নে 3 অথবা 4-এর জন্য আসতে পারে। প্রস্তুতিকালীন মূল্যায়নের প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো 1 শিক্ষা পাঠ্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই মূল্যায়ন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন চলতে থাকে। 2 ক্রমিক মূল্যায়ন শুধুমাত্র শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের উপর প্রয়োগ করা হয়। 3 অনুবিশ্লেষণের উপর জোর দেওয়া হয় ক্রমিক মূল্যায়ন বা প্রস্তুতিকালীন মূল্যায়নে। ক্রমিক মূল্যায়ন উদ্দেশ্য হলো বিদ্যার্থী ও শিক্ষা কার্যক্রমে উন্নতি সাধন করা। ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট এগুলিকে আমরা প্রস্তুতিকালীন মূল্যায়নের অন্তর্ভুক্ত করতে পারি। এই জন্যে এই মূল্যায়ন পাঠ্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে এবং এর প্রধান কাজ হচ্ছে শিক্ষা ও বিদ্যার্থীর কার্যক্রমে উন্নতি সাধন করা। পরের প্রশ্ন প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ক্রমিক মূল্যায়নের গুরুত্ব বা সুবিধাগুলি লেখো। প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ক্রমিক মূল্যায়নের গুরুত্বগুলি হলো বা সুবিধাগুলি হলো 1 এই মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা ও ত্রুটি সম্বন্ধে জানতে পারে এবং নিজেদের সংশোধন করার সুযোগ পায়। 2 পাঠ্যক্রম রচনাকাল থেকেই ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি পর্ব শুরু হয়ে থাকে। 3 ক্রমিক মূল্যায়ন পাঠ্যক্রমের প্রতি ধাপে পর্যবেক্ষণ করে পাঠ্যক্রমকে পরিপূর্ণ রূপ দিতে এবং ত্রুটিপূর্ণ করতে সাহায্য করে। 4 পাঠ্যক্রমের ভবিষ্যৎ পরিণতি ও অন্যান্য পাঠ্যক্রমের সাথে তুলনামূলক উৎকর্ষ নির্ধারণ করতে পারি। এরপর অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি লেখো। অন্তিম মূল্যায়নের উদ্দেশ্যে পদক্ষেপগুলি হলো 1 পাঠ্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষা অভিজ্ঞতাপত্রটি তৈরি করতে হয়। এটা কিন্তু সমগ্র হবে, সমগ্র পাঠ্যক্রমের উপর ভিত্তি করে। অভিজ্ঞতাপত্রের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের মতামত দেবে। এর জন্য আমরা একটি প্রশ্নপত্র তৈরি করব এবং তার ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের উত্তরগুলো লিখবে। 3 শিক্ষার্থীদের মতামত বিশ্লেষণ করে তাদের প্রশ্ন অনুযায়ী গ্রেড বা নম্বর দেওয়া হবে এবং এই যে গ্রেড বা নম্বর এই ছক অনুসারে আমরা গ্রেড নির্ধারণ করে থাকি। এবং শেষ পয়েন্ট হচ্ছে নম্বর ও গ্রেড সম্বলিত ফলাফল লিখিত আকারে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। সামগ্রিক ফলাফল অফিসে রেকর্ডেড হিসেবে রেজিস্টার খাতায় তুলে রাখতে হবে ভবিষ্যতের জন্য। এই ছিল অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়নের যে ক্রিয়াকলাপ কীভাবে করা হবে সেইটি। এরপর 35 নম্বর প্রশ্ন অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য লেখো। অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়নের প্রধান উদ্দেশ্যগুলি হলো 1 শিক্ষার্থী তার জন্য নির্ধারিত পাঠ্যক্রম কতটা আয়ত্ত করতে পেরেছে তা জানার জন্য সামগ্রিক মূল্যায়ন করা প্রয়োজন। সমগ্র পাঠ্যক্রমটি শিক্ষার্থী কতটা ভালো করে বুঝতে পেরেছে সেটা অভিজ্ঞতাপত্রে উত্তর দেওয়া বা মতামতগুলির মাধ্যমে নির্ধারিত হয় গ্রেডের মাধ্যমে। 2 পাঠ্যক্রম নির্ধারিত সময়ের সাহায্যে যাচাই করা হয়। 3 শিক্ষার পূর্ববর্তী স্তরের সঙ্গে বর্তমান স্তরের সঙ্গতি বিধান হয়েছে কিনা তা জানা যায় অন্তিম মূল্যায়নের দ্বারা। 4 পাঠ্যক্রমটি শিক্ষার চূড়ান্ত লক্ষ্য ও তাৎক্ষণিক লক্ষ্য পূরণে সক্ষম কিনা তা যাচাই করা হয় অন্তিম মূল্যায়নের দ্বারা। এবং 5 পাঠ্যক্রম শিক্ষার্থীদের চাহিদা ভিত্তিক হয়েছে কিনা তাও যাচাই করা যায় সামগ্রিক মূল্যায়নের দ্বারা। এই ছিল অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়নের প্রধান উদ্দেশ্য। এর পরের প্রশ্ন অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়নের সুবিধাগুলি লেখো। অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়নের সুবিধাগুলি হলো অন্তিম মূল্যায়নের দ্বারা পাঠ্যক্রমের ত্রুটি অসম্পূর্ণতা নির্ণয় করা সংশোধন করা যায়। 2 অন্তিম মূল্যায়নের সময় অর্থ ও শ্রম কম ব্যয় হয়। 3 অন্তিম মূল্যায়ন তথ্য নির্ভর মূল্যায়ন হওয়ার দ্বারায় এর দ্বারা শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক ও প্রশাসক পাঠ্যক্রম সম্পর্কে সঠিক ধারণা করতে পারে। এবং 4 সমগ্র দেশ বা রাজ্যে একসাথেই মূল্যায়ন করা সম্ভব হয়। এরপর 37 নম্বর প্রশ্ন অন্তিম বা সামগ্রিক মূল্যায়নের অসুবিধাগুলি লেখো। অন্তিম বা সামগ্রিক মূল্যায়নের কতগুলি অসুবিধা লক্ষ্য করা যায়। এগুলি হলো 1 অন্তিম মূল্যায়ন শিক্ষক নির্ভর মূল্যায়ন
2 পাঠ্যক্রমের সমগ্র অংশ মূল্যায়ন একসাথে হয় বলে শিক্ষার্থীদের উপর চাপ বাড়ে। 3 শিক্ষার্থীর বুদ্ধি, আগ্রহ, প্রেরণা ইত্যাদি অন্তিম মূল্যায়ন নির্ভরশীল। এই জন্য স্বল্প বুদ্ধিসম্পন্ন শিশু, অধিক বুদ্ধিসম্পন্ন শিশু এদের মধ্যে সঠিক প্রভাব ফেলতে পারে না। 4 অন্তিম মূল্যায়ন পরিবর্তন করা সম্ভব হয় না। এবং 5 পরীক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে অন্তিম মূল্যায়ন ব্যবস্থা বিফল হতে পারে। এই ছিল অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়ন প্রধান অসুবিধাগুলি। এরপর পাঠ্যক্রমের গতানুগতিক ধারা ও আধুনিক ধারা বলতে কী বোঝো? এটাও 2 নম্বরের প্রশ্ন। পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো সংকীর্ণ, শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ, শিক্ষক কেন্দ্রিক পাঠ্যসূচির উপর নির্ভরশীল ব্যবস্থা। তবে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর মানসিক, দৈহিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত ও বাহ্যিক সাহায্যকারী অভিজ্ঞতা সমূহ হলো পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমে শিশুকে অধিক গুরুত্ব দেওয়া হয়। শিশু সক্রিয়তা, শিশুর প্রয়োজন, আগ্রহের প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। আধুনিক ধারণা অনুসারে পাঠ্যক্রম ছিল তোমাদের পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা এবং আধুনিক ধারণা কাকে বলে। 39 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্য আলোচনা করো। পাঠ্যক্রমের গতানুগতিক ধারা ও আধুনিক ধারার মধ্যে পার্থক্যগুলি হলো: 1 গতানুগতিক ধারণা অনুসারে পাঠ্যক্রম কেবলমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের উপর জোর দেয়। তবে আধুনিক ধারণা অনুসারে পাঠ্যক্রম শিশুর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে নৈতিক, প্রাক্ষবিক, সামাজিক, আধ্যাত্মিক অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশের উপর জোর দেয়। বি গতানুগতিক ধারণা অনুসারে পাঠ্যক্রম শুধুমাত্র শ্রেণীকক্ষের অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আধুনিক ধারণা অনুসারে পাঠ্যক্রম শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাহিরের অভিজ্ঞতা সমূহের উপর জোর দেওয়া হয়। 3 গতানুগতিক ধারণা অনুসারে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের গুরুত্ব সর্বাধিক। তবে আধুনিক ধারণা অনুসারে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, মনোভাব, প্রবণতা ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। শিশুকেন্দ্রিক শিক্ষণের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় আধুনিক ধারণা অনুসারে। 4 গতানুগতিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম সংকীর্ণ, স্থিতিশীল ও বৈচিত্র্যহীন। তবে আধুনিক ধারণা অনুসারে পাঠ্যক্রমের লক্ষ্য বিস্তৃত, সেই সাথে পাঠ্যক্রম গতিশীল ও বৈচিত্র্যপূর্ণ। 5 গতানুগতিক ধারণা শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশের উপর গুরুত্ব আরোপ করে। তবে আধুনিক ধারণা শিক্ষার্থীর জ্ঞান, বোধ, প্রয়োগ দক্ষতা ওপর জোর দেওয়া হয়। 6 গতানুগতিক ধারণা অনুযায়ী সহপাঠ্যক্রমিক বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আধুনিক ধারণা অনুসারে সহপাঠ্যক্রমিক বিষয়গুলি সমান গুরুত্ব পায়। 7 গতানুগতিক ধারণায় পরীক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। তবে আধুনিক ধারণায় শিক্ষার্থী কতটা শিখতে পেরেছে সেটি মূল্যায়ন করার উপর জোর দেওয়া হয়। মূল্যায়নের উপর জোর দেওয়া। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন আজকে আমাদের শেষ প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। আমরা পাঠ্যক্রম ও পাঠ্যসূচিকে একই বিষয় বা সমার্থক হিসাবে মনে করলেও তাদের মধ্যে পার্থক্য বর্তমান। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্যগুলি হলো: 1 পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়িত ও সাফল্যমণ্ডিত করতে যথাযথভাবে সাহায্য করে। পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশ, পাঠ্যসূচির বিষয় যা ওই পাঠ্য বিষয়ের লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করে। 2 পাঠ্যক্রমের ধারণা ও পরিধি বহুবিধ ও বিস্তৃত, পাঠ্যসূচির ধারণা ও পরিধি সংকীর্ণ। 3 পাঠ্যক্রম কেবলমাত্র নির্দিষ্ট পুস্তক কেন্দ্রিক নয়, পাঠ্যসূচি পুস্তক কেন্দ্রিক। 4 পাঠ্যক্রম শিক্ষার্থীর সঠিক ও সার্বিক বিকাশের উপর জোর দেয়। পাঠ্যসূচি কেবলমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করে। 5 পাঠ্যক্রম পরিবর্তনশীল, তবে এই পরিবর্তন সময়ের সাপেক্ষে এবং বৃহত্তর চাহিদা ভিত্তিক। পাঠ্যসূচি পাঠ্যক্রমের অন্তর্গত বিষয় প্রয়োজন ভিত্তিক, স্থানীয় স্তরের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেটা আমরা ইভিএস থেকে আলোচনা করলাম। এর আগে যে কটা আমরা পর্ব আলোচনা করেছি প্রত্যেকটা ক্লাস চ্যানেলে আপলোডেড আছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে।